দশম শ্রেণী আমাদের পঞ্চম অধ্যায়ে আছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এনভায়রনমেন্ট, ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন। পরিবেশ কাকে বলে একটু জেনে নেওয়া যাক। যদিও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লিখেছে এবং পরিবেশের কথাটাই অমিট করে চলে গেছে। আসলে জীব যেখানে বাস করে তার চারপাশের সব কিছু নিয়েই তার পরিবেশ গঠিত হয়। মাটি, জল, বায়ু, সভ্যতা, নানা উপকরণ, এগুলো পরিবেশের বস্তুগত উপাদান। আলো, তাপ, আরও অন্যান্য প্রকার শক্তি, বায়ু প্রবাহ, অভিকর্ষ, এগুলো হলো পরিবেশের ভৌত উপাদান। এবং পরিবেশের সমস্ত জীব, উদ্ভিদ, প্রাণী, মাইক্রোবস, এরা হচ্ছে পরিবেশের সজীব উপাদান। বিজ্ঞানী উস্টিং মনে করেন যে পরিবেশের অন্য আরেকটি উপাদান হলো সময়, টাইম। তোমরা টাইম নিয়ে বড় বড় বিজ্ঞানীরা অনেকেই কাজ করছেন, তোমরা জানো। পরিবেশের সবগুলো উপাদান জীবের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উপাদানগুলি পারস্পরিক প্রভাবও বিস্তার করে। তাহলে জীবের চারপাশের যে সমস্ত বহিস্থ শক্তি, বস্তু এবং অবস্থা জীবকে প্রভাবিত করে, তাদের সমষ্টিকে বলে পরিবেশ। আবার উস্টিং মনে করেন যে জীবের চারপাশের মাটি, জল, বায়ু প্রভৃতি বস্তু, আলো, উত্তাপ প্রভৃতি শক্তি, এই প্রভৃতি বলছি মানে এর সঙ্গে জিওম্যাগনেটিজম আছে, এইসব আছে। বায়ু প্রবাহ, অভিকর্ষ প্রভৃতি বল, উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবসমূহ এবং সময়, এদের সম্মিলিত পরিস্থিতিকে বলে পরিবেশ। 1995-এ বুটকিন অ্যান্ড কেলার আর একটা সংজ্ঞা দিয়েছেন। এদের মতে জীব, সেটা উদ্ভিদ বা প্রাণী, জীব তাদের জীবনচক্রের যে কোনো সময়ে যে সমস্ত জৈব অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, সেই কারণগুলির সমষ্টিকে বলে পরিবেশ। তাহলে যা আমাকে প্রভাবিত করে সেটা আমার পরিবেশের অন্তর্ভুক্ত। পৃথিবী পৃষ্ঠের যে পরিবেশ, তাতে কয়েকটি অংশ আছে, যেমন বায়ুমণ্ডল, পৃথিবী পৃষ্ঠের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, অনেক নিষ্ক্রিয় গ্যাস, এইসব দিয়ে তৈরি যে আস্তরণ, সেটাই হলো তার বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এছাড়া বাড়িমণ্ডল বা জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, সাগর, মহাসাগর, এইসব নিয়ে গঠিত হয় পৃথিবীর জলমণ্ডল। এবং অশ্মমণ্ডল বা লিথোস্ফিয়ার, মাটি, পাথর, পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি দ্বারা গঠিত পৃথিবীর সমগ্র স্থলভাগকে বলা হয় অশ্মমণ্ডল বা লিথোস্ফিয়ার, আর সমগ্র জলভাগকে বলি হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ দিয়ে গঠিত স্তরকে বলা হয় জীবস্তর বা বায়োস্ফিয়ার। বায়ুমণ্ডলে যত দূর উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব পাওয়া যায়, এবং ভূপৃষ্ঠ এবং সমুদ্র বা অন্যান্য জলাশয়, এই সমগ্র অঞ্চলটা নিয়ে বায়োস্ফিয়ার গঠিত। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষের যতটা অংশ জুড়ে জীবের অস্তিত্ব পাওয়া যায়, ততটা অঞ্চল এবং সমস্ত জীবকে নিয়ে বায়োস্ফিয়ার গঠিত। সাধারণত সমুদ্রপৃষ্ঠের ওপরে 6 কিলোমিটার এবং সমুদ্র গর্ভে 7 কিলোমিটার স্তর নিয়ে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত। জলবায়ুর তারতম্যে পৃথিবীর জীবমণ্ডল প্রভাবিত হয়। পৃথিবীর নানা স্থানে নানা চরিত্রের জীব সম্প্রদায় গড়ে ওঠে, পপুলেশন গড়ে ওঠে। যেখানে শীতের দেশ, সেখানে ভালুক, উত্তর মেরুর ভালুকগুলো সব সাদা সাদা শ্বেত ভল্লুক। আবার ইন্ডিয়ার যে ভালুক, সেগুলো কালো, কারণ এখানে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। জলবায়ুর দ্বারা প্রভাবিত এক একটি বিশেষ বিশেষ চরিত্রের জীব সম্প্রদায়কে বায়োম বলে।
BIOME, বায়োম। চরিত্রগতভাবে এক একটি বায়োমের জীব অন্যান্য বায়োমের জীব থেকে পৃথক। কোনো তৃণভূমি বা পর্ণমোচী অরণ্য বা কোনো একটি জলাশয়ের জীব সম্প্রদায় প্রত্যেককে এক একটি বায়োম। পরিবেশে বায়ুর উপাদান কি? প্রতি 100 ভাগ বায়ুতে আয়তন অনুপাতে মোটামুটি নিম্নলিখিত উপাদানগুলো থাকে। নাইট্রোজেন 77.17%, অক্সিজেন 20.60%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, জলীয় বাষ্প 1.40%, নিষ্ক্রিয় গ্যাস 0.08%। এছাড়া বায়ুতে নানা রকমের ভাসমান ধূলিকণা, এরোসল ইত্যাদি থাকে। তাহলে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এদের কথা বললাম, এর আবার যে আয়তন হিসেবে যে অনুপাত, সেটার কোনো কোনো জায়গায় ধরো যেখানে শিল্পাঞ্চল, যেখানে বায়ু দূষণ বেশি, সেখানে অক্সিজেনের পরিমাণ কম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খানিকটা বেশি, একটু আধটু হেরফের আছে। এবারে দেখো জীবদেহের যে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আরও আছে কোবাল্ট, এগুলো পরিবেশ থেকে জীবদেহে, জীবদেহ থেকে আবার পরিবেশে আবর্তিত হয়। এই যে চক্রাকার পথে আবর্তিত হয় একে জীব ভূ রাসায়নিক চক্র বলে। পৃথিবীতে বিভিন্ন প্রকার জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে উল্লেখযোগ্য হলো কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, যার মধ্যে আমাদের সিলেবাসে আছে নাইট্রোজেন চক্র। ধরো একটা উদ্ভিদ তার মূলের সাহায্যে ক্যালসিয়াম শোষণ করলো এবং তার শরীরের কোষে কোষে সেই ক্যালসিয়াম সঞ্চিত করলো। প্রাণীরা সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, অর্থাৎ ক্যালসিয়াম প্রাণীদেহে গেল। তারপরে সেই প্রাণী যখন মরে যাবে, বা যে উদ্ভিদটা প্রথমে ক্যালসিয়াম গ্রহণ করেছিল সেও যখন মরে যাবে, বা তার দেহাংশ যখন মাটিতে পচে যাবে, তখন ওই ক্যালসিয়ামটা আবার ফিরে আসবে। অর্থাৎ ক্যালসিয়াম এই যে পুষ্টির একটা উপাদান, এটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। প্রথমে ছিল পরিবেশে, সেখান থেকে গেল উদ্ভিদ দেহে, প্রাণী দেহে অর্থাৎ জীবের দেহে, আবার ফিরে আসছে পরিবেশে। এই তো জীব থেকে পরিবেশে, আবার পরিবেশ থেকে জীবের এই যে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর চক্রাকার আবর্তন, এটাকেই বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়ো জিওকেমিক্যাল সাইকেলস। এখন জীবকোষের যে প্রোটোপ্লাজম আছে তাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, আয়রন, আরও নানা রকম মৌলিক উপাদান রয়েছে। এইসব মৌলগুলো জীব পরিবেশ থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো আবার পরিবেশে ফিরিয়ে দেয়। যদি জীবেরা যদি ওই উপাদানগুলো শুধু গ্রহণ করেই যেত, পরিবেশে যদি ফিরিয়ে না দিত, তাহলে পরিবেশ থেকে ওই উপাদানগুলো এক সময় নিঃশেষ হয়ে যেত। কিন্তু জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে মৌলগুলোর ভারসাম্য বজায় থাকে। এরকমই একটি চক্র হচ্ছে নাইট্রোজেন চক্র। প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, এসবেরই উপাদান হলো নাইট্রোজেন। কিন্তু বায়ুতে 77.17% নাইট্রোজেন আছে। এত নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ কিন্তু বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস নিতে পারে না। বায়ুর নাইট্রোজেন বিশেষ উপায়ে মাটিতে মিশলে তবেই সেটা উদ্ভিদ গ্রহণ করতে পারে। তাহলে মাটি থেকে যদি নাইট্রোজেন ক্রমাগত শোষণ করতে থাকে উদ্ভিদ, তাহলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমতে থাকবে। কিন্তু কতগুলি বিশেষ প্রক্রিয়ায় প্রতিনিয়ত বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে জমা হতে থাকে। এর ফলে
প্রকৃতিতে নাইট্রোজেনের সমতা বজায় থাকে। তাহলে দুটো উপায়ে সমতা বজায় থাকে, নাইট্রোজেন সাম্য বজায় থাকে। একটা হচ্ছে বায়ুর নাইট্রোজেন গঠিত যৌগে আবদ্ধ করা, আর দ্বিতীয় হচ্ছে মাটির নাইট্রোজেন গঠিত যৌগিক পদার্থকে ভেঙে দিয়ে সেখান থেকে নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দেওয়া বা নাইট্রোজেন মোচন। তাহলে একটা হলো নাইট্রিফিকেশান প্রথমটা, আর দ্বিতীয়টা হলো ডিনাইট্রিফিকেশান। এগুলো আমরা একটু আলোচনা করে নিই যে মাটিতে যে নাইট্রোজেনের পরিমাণ সেটা মোটামুটি 0.1 থেকে 0.5% থাকে। বায়ুতে কিন্তু বিপুল পরিমাণ নাইট্রোজেন থাকে, 77.17%। কিছু ব্যাকটেরিয়া আছে এবং নীলাভ সবুজ শৈবাল আছে যারা সরাসরি বায়ুর নাইট্রোজেন গ্রহণ করতে পারে। বিশেষ কয়েকটি উপায়ে বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়ে নাইট্রাইট বা নাইট্রেট যৌগরূপে অবস্থান করে। উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট গ্রহণ করে নাইট্রোজেনের চাহিদা মেটায়। প্রাণীরা আবার উদ্ভিজ্জ যে প্রোটিন, ডাল বা অন্যান্য ডাল জাতীয়, মসুর ডাল, মুগ ডাল, এইসব শস্য, সয়াবিন ইত্যাদি খাবারে, উদ্ভিজ্জ খাবারে প্রোটিন থাকে। সেই খাবার গ্রহণ করে তার শরীরে প্রাণীজ প্রোটিন উৎপন্ন করে। প্রাণীর মলমূত্র, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ মাটিতে পড়ে জীবাণুর দ্বারা পুনরায় নাইট্রেটে পরিণত হয়। মাটির নাইট্রেট জীবাণুর দ্বারা গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে বায়ুতে মুক্ত হয়। এই চক্রাকার পথ নাইট্রোজেন চক্র। তাহলে এরপরে বায়ুর নাইট্রোজেনের উৎস। মাটির নাইট্রেট যৌগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে বায়ুতে ফিরে যায়, বায়ুমণ্ডলে ফিরে যায়। আর মাটির নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। প্রাণীদের মলমূত্র, মৃত উদ্ভিদ, প্রাণীর দেহ মাটিতে পড়ে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। সার প্রয়োগের ফলে, রাসায়নিক সার প্রয়োগের ফলে, যার মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায়। বিদ্যুৎ ক্ষরণ যদি হয়, বিদ্যুৎ ক্ষরণের সময়তেও বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। পরিবেশে নাইট্রোজেন চক্রটা মোটামুটি ভেঙে ভেঙে বললে 4টে পর্যায়ে ঘটে। 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল থেকে মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রিফিকেশন। তারপরে হচ্ছে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, উদ্ভিদ দেহে প্রবেশ। তারপরে সেখান থেকে প্রাণী দেহে প্রবেশ, এটা 2 নম্বর স্টেপ। 3 নম্বরে হচ্ছে সেই সমস্ত জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। আর একটা হলো বায়ুমণ্ডলে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন। এই যে নাইট্রোজেন ফিক্সেশন, এটা বিদ্যুৎ ক্ষরণের ফলে, বৃষ্টিপাতের ফলে হয় কি, নাইট্রোজেন আর অক্সিজেন বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। N2 + O2 = 2NO, নাইট্রিক অক্সাইড সৃষ্টি করে। নাইট্রিক অক্সাইড পুনরায় বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 সৃষ্টি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জল, যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং মাটিতে আসে। অর্থাৎ 2NO2 + H2O = HNO2 + HNO3। মাটিতে অবস্থিত বিভিন্ন খনিজ লবণের সঙ্গে ওই নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এরা মিলিত হয়ে নাইট্রেট লবণ সৃষ্টি করে।
যেমন ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। এভাবে মাটিতে নাইট্রোজেন বাড়ে। আবার নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর কী কাজ দেখো। স্বাধীন কিছু জীবাণু আছে মাটিতে বসবাসকারী, স্বাধীনজীবী জীবাণু, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, অ্যানাবিনা, নস্টকের মতন নীলাভ সবুজ শৈবাল বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে আবদ্ধ করে। এভাবে বছরে একর প্রতি প্রায় 10 থেকে 20 কেজি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। অ্যানাবিনা অ্যাজোলা, তোমরা একটা শ্যাওলার একটা শৈবাল জাতীয় উদ্ভিদের নাম শুনেছ, যেটা অনেক জায়গায় খুব ছোট ছোট পানার মতন, অনেক জায়গায় যেখানে ধান চাষ করা হয় সেখানে ওটাও চাষ করা হয়, এবং ওদের শরীরের মধ্যে থাকে এক প্রকার ব্যাকটেরিয়া যার নাম অ্যানাবিনা। সে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, সরাসরি বায়ুর নাইট্রোজেন শোষণ করে নিয়ে তাকে নাইট্রেট লবণে পরিণত করে মাটিতে আবদ্ধ করে। এরা হলো স্বাধীনজীবী জীবাণু। কিছু মিথুজীবী জীবাণু আছে, সিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, শিম, ধনচে, ছোলা। ধনচে গাছের প্রকৃষ্ট উদাহরণ। এদের মূলের গুটিতে বসবাস করে রাইজোবিয়াম বলে এক প্রকার ব্যাকটেরিয়া, যারা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে নিজের দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ গঠন করে। এরপরে ওই গাছগুলো যখন মরে যায়, মাটিতে মিশে যায় বা গাছগুলো কেটে নেওয়া হয়, তখন তার মূল অংশে থাকা ওই নাইট্রোজেনযুক্ত যৌগ মাটিতে পচে গিয়ে মাটিতে মিশে যায়। এভাবে বছরে একর প্রতি প্রায় 45 থেকে 110 কেজি নাইট্রোজেন মাটিতে যুক্ত হতে পারে। এছাড়া সার প্রয়োগ আমরা করে থাকি, চাষিরা করেন ফসল উৎপাদনের জন্য। মাটিতে নাইট্রোজেনযুক্ত অজৈব সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এসব প্রয়োগের ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এবারে মাটির নাইট্রোজেন জীবদেহে কীভাবে প্রবেশ করে। উদ্ভিদরা মাটির নাইট্রেট লবণ গ্রহণ করে নিজের দেহে প্রোটিন খাদ্য তৈরি করে, আর প্রাণীরা উদ্ভিজ্জ প্রোটিনকে গ্রহণের মাধ্যমে নাইট্রোজেনের চাহিদা মেটায়। জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে ফিরে আসে কী করে পুনরায়? প্রাণীদের মলমূত্র, প্রাণীদের মৃতদেহ, প্রাণী এবং উদ্ভিদের মৃতদেহ বা দেহাবশেষ, দেহাংশ মাটিতে পড়লে মাটিতে অবস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া ওই সমস্ত পদার্থকে পচিয়ে দেয়, বিয়োজিত করে দেয়, দিয়ে প্রথমে অ্যামোনিয়া, পরে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত করে। যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত যৌগ অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। মাইক্রোকক্কাস, ব্যাসিলাস মাইকয়েডিস এসব ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনের কাজ করে, এরা অ্যামোনিফিকেশনে সাহায্য করে, তাই এদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলে। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি হওয়ার পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর প্রভৃতি ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে সাহায্য করে, এই জন্য এদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। এবার নাইট্রোজেন মোচন, অর্থাৎ পরিবেশ মাটি থেকে, বিশেষ করে মাটি থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যাবে। থায়োব্যাসিলাস, সিউডোমোনাস, এই দুটো ব্যাকটেরিয়ার নাম মনে রাখবে। এরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ মাটিতে যে নাইট্রাইট এবং নাইট্রেট লবণগুলো আছে এগুলোকে বিয়োজিত করে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে, সেই নাইট্রোজেনটা বায়ুতে মুক্ত হয়। ফলে এদের উপস্থিতির জন্য, থায়োব্যাসিলাস এবং সিউডোমোনাসের মাটিতে উপস্থিতির জন্য মাটির উর্বরতা কমে। যে প্রক্রিয়ায় নাইট্রাইট ও নাইট্রেট থেকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেন উৎপন্ন হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। তাহলে এই হলো আমাদের নাইট্রোজেন চক্র সম্পর্কে একটা সাধারণ ধারণা, এবং আমি একটা
হ্যাঁ, নাইট্রোজেন চক্রের গুরুত্ব। নাইট্রোজেন চক্রের জন্য প্রাকৃতিক পরিবেশে গ্যাসীয় নাইট্রোজেন এবং নাইট্রোজেন ঘটিত যৌগগুলোর সমতা বজায় থাকে। জীবকোষের প্রোটোপ্লাজম নাইট্রোজেন ছাড়া গঠিত হতে পারে না। ডিএনএ এবং আরএনএ গঠনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির জন্য নাইট্রোজেন প্রয়োজন, কারণ প্রোটিনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। এই হলো নাইট্রোজেন চক্রের গুরুত্ব। এবারে মানুষের কিছু ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে, কিছু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। যেমন কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক সার আমরা জমিতে বেশি মাত্রায় প্রয়োগ করছি, ফলে জলে, স্থলে, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া যে সমস্ত জীবাশ্ম জ্বালানি, তার দহনের ফলে, বিশেষ করে মোটর গাড়ির জ্বালানি, খনিজ তেলের ব্যাপক দহনে এই নাইট্রোজেন উৎপন্ন হয়। তার ফলে প্রতি বছর বায়ুমণ্ডলে 0.3% হারে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। জমিতে অতিরিক্ত নাইট্রোজেন জমে গেলে সেই নাইট্রোজেন আবার ভূনিম্নস্থ জলস্তরে পার্কুলেট করে চলে যাচ্ছে, বা অন্য জলাশয়ে গিয়ে মিশলে সেই জলাশয়ে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং তার ফলে সেই জলাশয়ে শ্যাওলা জাতীয় উদ্ভিদের অত্যন্ত বৃদ্ধি ঘটছে। এবং এরকমও ঘটে পৃথিবীতে মাঝে মধ্যে কোনো জায়গায়, যেখানে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়, অর্থাৎ প্রচুর শ্যাওলা এই পুষ্টির উপাদান পুকুরের বা কোনো জলাশয়ের জলে পুষ্টির উপাদান প্রচুর বেশি থাকার জন্য শ্যাওলা জাতীয় উদ্ভিদ ব্যাপকভাবে বেড়ে যায়। ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর তাদের আবার সেখানে বেঁচে থাকার সমস্যা হয়, তখন ব্যাপকভাবে মরে গেলে সেগুলো আবার পচে গিয়ে সেই জলাশয়টাকে দূষিত করে ফেলে। তাহলে এটা মানুষের ক্রিয়াকলাপের পরিণতি। নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইডের মধ্যে 3টে অক্সাইড হলো পরিবেশের প্রধান ক্ষতিকারক পদার্থ। এরা হলো নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রিক অক্সাইড NO, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। এর মধ্যে নাইট্রাস অক্সাইড হলো একটা গ্রিন হাউস গ্যাস, যেটা পৃথিবীর উষ্ণতা বাড়ানোর ব্যাপারে যার ক্ষতিকর ভূমিকা আছে। এটা বায়ুমণ্ডলের ওপরের স্তরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিবর্তিত হয়, যা ওজোন স্তরের ঘনত্ব নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান কারণ হলো ডিনাইট্রিফিকেশন। আজকাল সারা পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, এবং নাইট্রোজেনের অন্যান্য অক্সাইডগুলোর ঘনত্ব নানা স্থানে বেড়ে যাচ্ছে, ফলে জলে, স্থলে, বায়ুতে দূষণ দেখা যাচ্ছে। নাইট্রোজেন অক্সাইডগুলোর পরিমাণ পরিবেশের জলে, স্থলে, বায়ুতে বেড়ে গেলে জীব আর মানুষের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন মানুষের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ফুসফুস সংক্রান্ত বিভিন্ন ব্যাধির সৃষ্টি হয়। বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে এগুলোর বিক্রিয়ায় নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড আমাদের শ্বসন, পরিপাক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন ব্যাধির সৃষ্টি করে। নাইট্রোজেনের অক্সাইডগুলো উদ্ভিদের পাতার ক্ষতি করে, চারা গাছের বৃদ্ধি ব্যাহত হয়, সালোক সংশ্লেষের হার কমিয়ে দেয়। কৃত্রিম সার ব্যবহার করার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর যেটা অব্যবহৃত নাইট্রোজেন সেটা জলাশয়ে গিয়ে মিশছে। মানুষের এই অনিয়ন্ত্রিত কাজকর্ম, কয়লা, খনিজ তেল এইসব পোড়ানো, এর ফলে বায়ুতে সালফার, কার্বনের অক্সাইড এবং নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। এর মধ্যে সালফার আর নাইট্রোজেন অক্সাইডগুলো বৃষ্টির সময় বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অম্ল বৃষ্টির সৃষ্টি করে। পৃথিবীর বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এরকম অম্ল বৃষ্টি হয় মাঝে মধ্যে। তার ফলে মাটির, হ্রদ, নদ, নদী এসবের জল অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আম্লিক হয়ে যাচ্ছে, এবং অম্ল বৃষ্টির ফলে অনেক মার্বেলের স্থাপত্য নষ্ট হয়ে যাচ্ছে। যে মার্বেল পাথর সাধারণত বেশিরভাগটাই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তার উপরে অ্যাসিড বৃষ্টি
জলের সঙ্গে অ্যাসিড এসে পড়লে সেই মার্বেল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে নাইট্রোজেন চক্রের যেমন গুরুত্ব আছে, আবার মানুষের ক্রিয়াকলাপ আর নাইট্রোজেন চক্রের মধ্যে একটা ব্যাপক সম্পর্ক আছে, এটা তোমরা জানলে।